এখন হাইড্রাটা শোষণ করে কিসের মাধ্যমে? হাইড্রা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করে কিসের মাধ্যমে? দেখো এটা একটা হাইড্রা ছিল, এটা ওর হাইপোস্টোন ছিল, এগুলো ওর কোষিকা ছিল। তাহলে এই হাইড্রাটা শ্বসনটা চালাবে কি দ্বারা? ওর দেহ থেকে, দেহই উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আর পানিতে থাকা কি অক্সিজেন সে দেহে আদান প্রদান করবে কিভাবে, কোন উপায়ে করা উচিত? দেখো তো, ওর কি ফুসফুস আছে? নাই। তখন সে কি করবে? তার এই যে এখানে এপিডার্মিস আছে না, আর এই এপিডার্মিসের নিচে কি আছে? গ্যাস্ট্রোডার্মিস। তাহলে সে যদি অক্সিজেনটাকে এখানে ব্যাপন প্রক্রিয়ায় ঢুকাইতে চায়, কাকে কাকে বের করতে হবে? এপিডার্মিস আর কি, আর মেসোডার্মিস, এই কি যেন বলে, গ্যাস্ট্রোডার্মিস। বুঝছো? তাহলে এই এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস লাগবে অক্সিজেনটাকে পানি থেকে দেহের ভিতরে ঢুকাইতে। আবার দেহ থেকে যদি কার্বন ডাই অক্সাইড বের করতে চায়, আবার ওই দুইটা জিনিস লাগবে না? লাগবে। তাহলে হাইড্রা সোজা কথায় শ্বসন প্রক্রিয়া চালায় কিসের মাধ্যমে? দেহ ত্বকের মাধ্যমে। কিসের মাধ্যমে? দেহ ত্বক। এখন দেহ ত্বক দুই ধরনের না, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, ওটা তোমাদের বই ওখানে লেখা আছে, দেখো। তাহলে সে শ্বসন চালায় কিসের মাধ্যমে? এপিডার্মিসের মাধ্যমে, আরেকটা কি গ্যাস্ট্রোডার্মিসের মাধ্যমে। এই দুইটা লাইন খালি, ওই নীল বর্ণের ওই লাইন দুইটা লাগবে, এর বাইরে থাকা বর্ণনাগুলো একটা আর আমার জানার দরকার নেই। ঠিক আছে? এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, সোজা এমসিকিউ, কিন্তু পরীক্ষার হলে তখন আমাদের একটু কষ্ট হয় অ্যান্সার করতে। হঠাৎ করে যখন বলে হাইড্রো শ্বসন কিসের মাধ্যমে ঘটে, তখন আর আমরা কনফিউজ হয়ে যাই যে কিসের মাধ্যমে হয়। তাহলে এই দুইটা কিন্তু, এপিডার্মিস আর কি গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, তারপরে নিচের দিকে দেখো লেখা আছে হাইড্রার রেসন। কি? হাইড্রার রেসন। তাহলে হাইড্রার রেসনটা কিভাবে ঘটে? এটা অলরেডি আমরা জানি, রেসন মানে বর্জ্য পদার্থ। রেসন মানে কি? বর্জ্য পদার্থ। আমরা অলরেডি জানি ও বর্জ্য পদার্থ কোন দিক দিয়ে বের করে দেয়, আমাদের জানা না? মুখছিদ্র দিয়ে বের করে দেয়। কি দিয়ে বের করে দেয়? মুখছিদ্র দিয়েই তো সে তার বর্জ্য পদার্থ ত্যাগ করে হাইপোস্টোম। এখন কথা হচ্ছে, সবগুলাই কি মুখছিদ্র দিয়ে ত্যাগ করে? না, কিছু কিছু বর্জ্য মুখছিদ্র দিয়ে যদি ত্যাগ না হয়, সেগুলো সে দেহতাপ দিয়ে বের করে দিবে। কি দিয়ে বের করে দিবে? দেহতাপ দিয়ে বের করে দিবে না? আমরা কি আমাদের সকল বর্জ্য প্রস্রাব পায়খানার মাধ্যমে ত্যাগ করি? ঘামের মাধ্যমে ত্যাগ হচ্ছে, নাকের মাধ্যমে সে ত্যাগ হচ্ছে, শ্বসন তন্ত্রের মাধ্যমে সে ত্যাগ হচ্ছে না? ক্লোরোফর্ম গ্যাস আমরা এই দিক দিয়ে বের করে ফেলি, অ্যামোনিয়া বের করে দিই। ঠিক আছে? তাহলে ওইটা ওখানে লেখা আছে, দেখো এদের কি দিয়ে হয়। হাইড্রার নির্দিষ্ট কোনো রেশন অঙ্গ নেই, তাহলে তার রেশন অঙ্গগুলা কি দিয়ে বের হয়ে যায়? রেশন পদার্থগুলা ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে চারপাশের পানিতে মুক্ত হয়। আর হাইপোস্টোমটা এখানে কিন্তু লেখা নেই, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে। এদের প্রধান রেশন ঘটিত বর্জ্যটাতে কি থাকে? অ্যামোনিয়া থাকে। কি থাকে? অ্যামোনিয়া। তাহলে হাইড্রার রেশন পদার্থ যেগুলা, এই রেশন বর্জ্যের মধ্যে ইউরিয়া থাকতে পারে, ইউরিক অ্যাসিড থাকতে পারে, ক্রিয়েটিনিন থাকতে পারে, অ্যামোনিয়া থাকতে পারে। আমরা পড়ছিলাম না আইজাক নিউটন নাইট্রোজেন ঘটিত বর্জ্যের নাম পড়ছিলাম না? নাইট্রোজেন ঘটিত বর্জ্য কারা কারা? আইজাক দিয়ে পড়ছিলাম। কি? আইজাক নিউটন দিয়েও যদি আমরা মনে রাখি তাও হবে। তো সরেয়াতে কি ছিল? অ্যামোনিয়া। এই রস্বইতে দুইটা ছিল, ইউরিয়া, আরেকটা কি? ইউরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে জ্যানথিন। এই এমন মনে হয় বানানটা। আর কত কি ছিল? ক্রিয়েটিনিন। আচ্ছা, মানুষের প্রধান রেশন বর্জ্য ছিল ইউরিয়া। কি থাকে? ইউরিয়া। আমাদের প্রস্রাবে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে? ইউরিয়া। আমরা যে বলি যে প্রস্রাব করে বলি যে ওনার জমির উর্বরতা বেড়ে গেল, সত্য কথা, তাই তো? বলি না আমরা যে ইউরিয়া থাকে, কিন্তু জমিতে কৃষক ইউরিয়া দিত না, এমনিতে তো ইউরিয়া সার দিতই। কিন্তু হাইড্রার দেহে প্রধান বর্জ্যটার নাম কি? অ্যামোনিয়া। কি নাম? অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়া থেকেই তো আমাদের শরীরে ইউরিয়া তৈরি হয়। তাহলে হাইড্রার শরীরেও অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু ওই অ্যামোনিয়াটাকে যে ইউরিয়াতে রূপান্তর করার জন্য কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করাইতে হয়, লিভারে ঘটতো। আমরা পরিপাকে পড়ছিলাম অর্নিথিন চক্র, মনে আছে? অর্নিথিন চক্রের কথা মনে আছে? তাহলে এই বর্জ্য প্রক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া আমাদের শরীরে কিভাবে ইউরিয়া হয়? অ্যামোনিয়া থেকে। তাহলে অ্যামোনিয়ার সাথে আমাদের শরীরে উৎপন্ন শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড যকৃতে বিক্রিয়াটা করে কি তৈরি হইতো? NH2CO NH2। হাইড্রার দেহে কি লিভার আছে? তা এই প্রক্রিয়াটা কি ঘটবে? ঘটবে না। ফলে হাইড্রার প্রধান বর্জ্য কি থেকে যায়? অ্যামোনিয়া। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে? এটা যদিও আবার আমরা যখন রেশন প্রক্রিয়া পড়বো তখন আবার এটা আসবে, বুঝছো? এই অংশটুকু আসবে, আমরা এখানে একটু শিখলাম, তখন আবার ডিটেলসে শিখবো। ঠিক আছে? তাহলে এটা হাইড্রার রেশন। তারপরে কি আছে? হাইড্রার উত্তেজিতা। কি? উত্তেজিতা। ও কোন কোন ব্যাপারে সেনসিটিভ? তাহলে দেখো, হাইড্রা উত্তেজিতা। হাইড্রা কিভাবে আচ্ছা, কোন কোন ব্যাপারে সেনসিটিভ? প্রথমেই যেটা লেখা আছে সেটা কি? স্পর্শ। কি? টাচ। ওকে যদি কেউ টাচ করে, তাহলে সে কি করবে? নিজেকে গোটায় ফেলবে, নিজেকে সংকোচন করে ফেলবে, লুক লাইক লজ্জাবতী গাছের মতো। বুঝছো? যদি কেউ স্পর্শ করে, নিজেকে সংকোচন করে দেয়। এই সংকোচনে কোন পেশি ভূমিকা পালন করে? কোন কোষ? পেশি আবরণী কোষ। কোন কোষ? পেশি আবরণী কোষ। আচ্ছা, তারপরে পরের উত্তেজিতাটা কি? আলো। হাইড্রা কোন আলো পছন্দ করে? সে কি আলো পছন্দ করে নাকি অন্ধকার পছন্দ করে? সে আলো পছন্দ করে। কোন আলোটা সে পছন্দ করে? স্তিমিত আলো। কি আলো? স্তিমিত। এখন কথা হচ্ছে, স্তিমিত
মিত আলো। স্তিমিত মানে কি, এটা মানে এটা থাকবে না। স্তিমিত আলো কি আলো? স্তিমিত আলো। স্তিমিত আলো কোনটা? সূর্য যখন ওঠে তখন যে আলোটা পাওয়া যায়, সূর্য যখন ডোবে তখন যে আলোটা পাওয়া যায়। আর যখন মাথার উপরে থাকে তখন কি স্তিমিত আলো? এটা ঠান্ডা রোদ থাকে তখন। তাহলে স্তিমিত আলো হচ্ছে সূর্য উদয় এবং সূর্যাস্তের সময়কার যে আলো, হাইড্রা এই আলোটা পছন্দ করে। বুঝছো? আচ্ছা গেল। আর কি আছে? তাপমাত্রা। সে যে পানিতে থাকে, কোন তাপমাত্রার পানিতে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে? সে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পছন্দ করে। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস? 20 ডিগ্রি। এগুলা জাস্ট এমসিকিউ এর জন্য লাগবে। 20 ডিগ্রি সেলসিয়াস পছন্দ করে। আর কি? হ্যাঁ, ক্ষুধা। ওর যে ক্ষুধা লাগছে কিভাবে বোঝা যাবে? এটা আমি বলছিলাম। ওর যখন ক্ষুধা লাগবে তখন সে কর্ষিকা গুলাকে ছড়াই ছিটায় জালের মতো ছড়াই দিয়ে বসে থাকবে, এটা নির্দেশ করে তার ক্ষুধা হয়েছে। আর কি আছে? বিদ্যুৎ প্রবাহ। দেখো বিদ্যুৎ প্রবাহ, একটা পানির মধ্যে ধরো এটা একটা পানি, পানির পর এখানে আমি ব্যাটারি কানেকশন দিচ্ছি। ব্যাটারির কানেকশনে একটা পজিটিভ প্রান্ত থাকবে, একটা নেগেটিভ প্রান্ত থাকবে। তাহলে ধর এই সাইডটা পজিটিভ, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখানে হাইড্রা আছে, এটা হাইড্রা। এখন যখনই আমি এই তার দুইটাকে কানেকশন দিব, কানেকশন দিলে ব্যাটারির সাথে কানেকশন দিলে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে না পানিটার মধ্যে? পানিটার মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহ শুরু হবে তখন হাইড্রা পজিটিভ প্রান্তটার দিকে হেলে যাবে। কোন দিকে যাবে? পজিটিভ। সেও বোঝে পজিটিভ দিকে যাইতে হবে, নেগেটিভ দিকে যাওয়া যাবে। তাহলে পজিটিভটাকে আমরা অ্যানোড বলি না ক্যাথোড বলি? অ্যানোড বলি। কি বলি? অ্যানোড। তাহলে হাইড্রাতে যদি কারেন্ট দেওয়া যায় তাহলে সে কোন দিকে ঝুঁকে যায়? অ্যানোডের দিকে প্রথমে হালবে, পরে যখন দেখবে এই বিদ্যুৎ তার ক্ষতি করতেছে, ক্ষতি করলে তো সংকোচন করে দিবে, নিজে সংকুচিত হয়ে যাবে। বুঝছো? এই বুঝছো? আচ্ছা, অ্যানোডের দিকে যাওয়ার কারণ হচ্ছে ও যায় সেনসিটিভ ওইদিকে। ঠিক আছে? ওইদিকে যে ওই যে পুরা শরীরটা ওইদিকে হালাবে। বুঝছো? পুরা শরীরটা, হ্যাঁ অবশ্যই মারা যাবে। যদি বেশি ভোল্টেজ প্রবাহিত দাও তুমি তাহলে তো মারা যাবে। হালকা সামান্য ইলেকট্রিক ভোল্টেজের কথা বলা আছে। বুঝছো? বুঝে গেছো? ইন্ডাস্ট্রিয়াল কোর্স মারা যাবে। এই আমরা কারেন্ট লাগলে আমরা মরে যাই কেন? কেন বলতো? হ্যাঁ অনেক জোরে বিদ্যুৎ, তাতে লস কি? দেখ তুই এখানে কারেন্টের তারে, এটাতে তার, এটা ইলেকট্রিক পোল, এগুলো পোল ধর। হ্যাঁ এগুলো পোল, এই যে তার প্রবাহিত হচ্ছে, তুই এখানে হাত দিয়ে ধরছিস, এই মানুষটা এখানে ছিলে, তুই হাত দিয়ে এটা ধরছিস। আর এটা তোর মাটি, মাটি এখানে, তুই হাত দিয়ে এটা ধরছিস, এটা মাটি টাচ করছে পাটা। তো ইলেকট্রন গুলা কি করে? এই যে হাতটা পাইলো না, এদিক দিয়েও যাওয়ার কথা, তাই কি না? তো যখন দেখে যে এদিকে তো তারের থেকে ভালো, তো এটা বিদ্যুৎ পরিবাহী পানি না, ইলেকট্রন কোন দিক দিয়ে প্রবাহিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করে? যেদিকে বাধা কম সেই দিকে। বুঝছো? এদিকে তো রোদ আছে, একটা নির্দিষ্ট রোদ আছে, কিন্তু আমাদের শরীরের রোদ তো কম, পানি না, পানিতে তো রোদ কম থাকে। তখন ইলেকট্রন গুলো এদিক দিয়ে প্রবাহিত শুরু করে। আচ্ছা করুক, এদিক দিয়ে এখানে চলে আসে, এদিক দিয়ে পরে পা হয়ে কোথায় চলে যায়? মাটিতে চলে গেল। হ্যাঁ যা, সমস্যা কি? তুই তো পরিবাহী, তাই তো? তো আমরা মারা যাই কেন তাতে? কেন যাই? দেখো এই যে ইলেকট্রন গুলা যে তোমার এখানে প্রবাহিত হবে, ইলেকট্রনের বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি, প্রায় আলোর বেগের কাছাকাছি, যদিও আলোর বেগের মতো না, প্রায় কাছাকাছি, অনেক বেশি বেগে প্রবাহিত হয়। এখন এগুলা যখন এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ধরো তোমার এটা শিরা, এই যে শিরা, ইলেকট্রন গুলা এদিক দিয়ে খুব জোরে যাচ্ছে। হ্যাঁ এদিকে লিখবো, ধর এদিক দিয়ে ইলেকট্রনটা খুব জোরে যাচ্ছে, এদিক দিয়ে ইলেকট্রনের স্রোত যাওয়া শুরু করে দিছে। এইখানে তো আমার কে আছে? আরবিসি আছে না? আরবিসি আছে তো? আরবিসির সাইজ কিন্তু বড় ইলেকট্রনের সাইজ আছে। ইলেকট্রন তো সামান্য ক্ষুদ্র, পরমাণু না, অনুপরমাণু না, অনেক ক্ষুদ্র জিনিস। তা আরবিসি গুলা তো হয় পাশে যাচ্ছে না হয় পাশে যাচ্ছে, যাচ্ছে তো একটা, নিশ্চয়ই ইলেকট্রনের বেগের মতো যাচ্ছে না? যাচ্ছে কি না? তো যখন যদি এইদিকে যায়, আরবিসির ডিরেকশন এইদিকে আর ইলেকট্রন এইদিকে আসতেছে, তো দেখা হবে সংঘর্ষে, তাই তো? দেখা হলে কার শক্তি বেশি, যার গতি বেশি, সে ছোট হোক আর কিছু হোক, আরবিসি গুলাকে ভাঙে দিয়ে চলে যাবে। বুঝছো? আর যদি দুজনই সেম ডিরেকশনে যাচ্ছে, এইটাকে মনে হবে না এই জোরে আসতেছে, এই গাড়িটা আসতে যাচ্ছে, একে ভাঙি টাঙি দিয়ে চলে যাবে। বুঝছো? এখন এরকম সারা শরীরে যদি গণহারে আরবিসি গুলাকে ভাঙা শুরু হয়, তাহলে তোমার শরীরে অক্সিজেনের সরবরাহটা করবে কেটা? করবে কেউ? করবে না, তুমি মরে যাবা। কোষগুলো অক্সিজেনের অভাবে নেক্রোসিস হয়ে যাবে না? এই অ্যাপোপ্টোসিস নেক্রোসিস পড়াইছিলাম, নেক্রোসিস হয়ে যাবে, তুমি ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবে। ঠিক আছে? বুঝেছো? এখন কথা হচ্ছে এটাই যে ঘটছে তার প্রমাণ কি? যারা কারেন্টের শকে মারা যায়, তাদের শরীর থেকে যদি কখনো রক্তপাত হয়, দেখবি রক্তগুলো কালো হয়ে গেছে, কারণ হিমোগ্লোবিন গুলো তো ভেঙে গেছে। হিমোগ্লোবিনের জন্য লাল দেখে না, কালো মনে হবে যে মোবিল, পোড়া মোবিলের মতো লাগবে। আচ্ছা তাহলে এই জন্য কিন্তু মরে যায়, হাইড্রাও তো মরে যাবে, তো ওই প্রাণী। হ্যাঁ কোনটা? ও ওই যে ইয়াতে আগুন ধরে যে মারা যায়, ওটাতে কিন্তু ওই লোকগুলা মারা যাওয়ার পর হাত পা পড়ে না ওর, মানে মারা যাওয়ার আগে যে হাত পা পুড়তেছে, ও দেখতেছে আমার হাতে আগুন ধরছে, ব্যাপারটা এমন না, ও তার আগেই মারা যায়। কারণ ওইখানে যখন ধোঁয়া শুরু হয়ে যাবে, ধোঁয়া শুরু হলে তো কার্বন মনোক্সাইড ঘনহারে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে না? আর যখন আগুন তার কাছাকাছি, তখনও তো ধরো কার্বন মনোক্সাইডে ওই বাঁচি গেছে,
আগুন যখন আশেপাশে চলে আসবে না, আগুনের একটা শিখা তো উপরের দিকে উঠতেছে, শিখা উঠতেছে না, ওই শিখাটা যখন এই শ্বাসনালী দিয়ে ঢুকবে, ঢুকেই দেখা হবে এই তরুণাস্থির সাথে, তরুণাস্থিটা গলে যাবে সাথে সাথে। কি হয়ে যাবে? শ্বাসনালী, এটাকে শ্বাসনালী বলি না আমরা, ট্রাকিয়া। দেখবি ওই আগুনের যখন গল্প হয় তখন কয় যে 80% শ্বাসনালী পুড়ে গেছে, যেগুলো বাঁচে। এত বাণীটা নিয়ে যায় না, কয় যে অমুকের 50% শ্বাসনালী পুড়ে গেছে, এখনো সে সংকটাপন্ন অবস্থায় আছে। তো শ্বাসনালীটা সবার আগে পুড়ে যায়, মানে গায়ে আগুন লাগার আগে আর কি হয়ে যাবে, শ্বাসনালীটা পুড়ে যাবে। শ্বাসনালীটা পুড়ে গেলেই তুমি মরে যাবে, নেক্রোসিস হবে না, সবগুলা নেক্রোসিস হয়ে যাবে। তারপরে সে পড়ে গেলে তারপরে যা হবার হবে, বুঝছো? আগুনে মরে যাওয়া কষ্ট কিন্তু খুবই কষ্টকর, মানে মৃত্যুটা খুবই কষ্টকর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গেল। এখন আসো হাইড্রার স্নায়ুতন্ত্র। পেজ ঘোরালে কি আছে? হাইড্রার স্নায়ুতন্ত্র। তো হাইড্রার স্নায়ুতন্ত্র তো আমরা জানি, হাইড্রার স্নায়ুতন্ত্রটা কোথায় থাকে এটা একটু জানা লাগবে। তাহলে এই যে আমাদের মেসোগ্লিয়া ছিল না, মেসোগ্লিয়া স্নায়ুতন্ত্রটা, এই যে এটা মেসোগ্লিয়া ছিল, তাই তো? তাহলে এইখানে কিছু কোষ ছিল, এগুলা কোষের মধ্যে কিছু কোষের নাম ছিল স্নায়ুকোষ। আবার এই যে এপিডার্মিসের যে কোষগুলো ছিল, এগুলোর মধ্যে কিছু কোষ ছিল কি স্নায়ুকোষ। তুমি একটু আমারে চিন্তা করো তো, আমাদের স্নায়ুকোষটা কোথায় থাকে, বাইরে না ভিতরে? গভীরে বসে আছে, তাই তো? তাহলে এপিডার্মিসের যে স্নায়ুকোষগুলো এই মেসোগ্লিয়ার কাছাকাছি থাকবে, তাই তো? আবার গ্যাস্ট্রোডার্মিসের যেটা স্নায়ুকোষ, সেটা কি বাইরের দিকে থাকবে, এদিকে যেটা থাকে না? তো তা তো ক্ষতি হবে। ওটাও কোথায় থাকে? মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। কি থাকে? মেসোগ্লিয়া ঘেঁষে। জাস্ট এই কথাটা ওখানে লেখা আছে যে আমাদের স্নায়ুকোষ, হাইড্রার স্নায়ুকোষ গুলা কি ঘেঁষে থাকে? স্নায়ুকোষ গুলা মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। হ্যাঁ, ঘেঁষে, কেমন যাবে না, ঘেঁষে থাকে, বুঝছো? বুঝে গেছো? তাহলে মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। এই এতটুকু কথা এখানে লেখা আছে। তারপরে যেগুলা লেখা আছে খোদাই লেখা আছে, আমাদের আর ওগুলার দরকার নাই। এখন আসো হাইড্রার অযৌন জনন। অযৌন জনন হাইড্রার কয়টা আছে? এটা একটা সৃজনশীল প্রশ্ন, এটা যখন আসে আমরা আর পারি না, খালি জাস্ট প্রশ্ন করবে হাইড্রার অযৌন জনন ব্যাখ্যা করো। সেটা আবার বোঝাবে কিভাবে? এই যে উদ্দীপকের চিত্রগুলা দিয়ে বোঝাবে। এই যে এরকম একটা চিত্র দিবে, ধর এই যে এরকম একটা চিত্র দিবে, দিয়ে এইটা এইখান থেকে বের করবে একটা ছোট্ট হাইড্রা। হ্যাঁ, এই যে এটা একটা ছোট্ট হাইড্রা, বুঝছো? এটা তো বড় হাইড্রা, এটা বড় হাইড্রা। দিয়ে কবে এই যে এটা থাকবে চিত্র উদ্দীপকের, চিত্র কবে উদ্দীপকের যে জনন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সেটি বর্ণনা করো। তাহলে এটা কোন জনন প্রক্রিয়া? অযৌন জনন প্রক্রিয়া। অযৌনর কোনটা? এটা মুকুলোদ্গম প্রক্রিয়া। অযৌন জনন প্রক্রিয়া দুইটা আছে, এদের কয়টা আছে? দুইটা, আমি এখানে লিখে বোঝাচ্ছি। তাহলে হাইড্রার অযৌন জনন, অযৌন জনন আছে দুই রকমের। কয় রকমের? দুই ধরনের। একটার নাম মুকুলোদ্গম, মুকুলোদ্গম, মুকুলোদ্গম কি যে আল্লাহ জানে এটা বানান হলো কিনা। আছে মুকুলোদ্গম। আরেকটা কি? আরেকটা হচ্ছে বিভাজন। বিভাজন কোনটা ছিল? এই যে একই দিক দিয়ে কাটি দিলে আবার এটা একটা হাইড্রা হবে, এটা একটা হাইড্রা হবে। এটা কি যৌন জনন প্রক্রিয়া না অযৌন? অযৌন। অযৌন জননকে তাহলে দুই রকমের অযৌন জনন হতে পারে। একটা মুকুল তৈরি হতে পারে, আরেকটা কি হতে পারে? বিভাজন হতে পারে। এই বিভাজনটা আবার দুই রকমের হতে পারে। কয় রকমের? দুই ধরনের। এই যে হাইড্রাটাকে আমি এই অক্ষ বরাবর ভাগ করে দিতে পারি, বিভাজন করতে পারি অনুদৈর্ঘ্য বরাবর, আর আরেকটা করতে পারি কি এক্স অক্ষ মানে অনুপ্রস্থ বরাবর, বুঝছো? তাহলে এই বিভাজন কয় ধরনের? দুই ধরনের। একটা অনুদৈর্ঘ্য, আরেকটা কি অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ। অনুপ্রস্থ, এখানে আমি সবগুলো জিনিস দেখাই দিব। এই মুকুল তৈরি হয় কোন ঋতুতে? গ্রীষ্মকালে। কোন কালে? সামারে হয়, তাই তো? এসইউ ডাবল এম ইয়ার, সামার সিজনে হয়। আচ্ছা, সামার সিজনে কেন হয় সেটাও আমরা জানি, তখন তার খাদ্যের পর্যাপ্ততা অনেক বেশি থাকে। আচ্ছা, এই প্রক্রিয়াটা আমরা একটু দেখি তো কিভাবে ঘটে। এই যে এখানেই দেখাবো, এই চিত্রটাতেই দেখাবো। তাহলে ধরো এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা। তাহলে এখানে কিন্তু তিনটা চারটা চিত্র আসবে, আমি একটা চিত্রতেই দেখাবো। এটা একটা হাইড্রা, হাইড্রার পাদশক্তির কাছাকাছি একটা প্রথমে কি তৈরি হয়? টিউমার সৃষ্টি হয়, বুঝছো? এই টিউমারটা যখন বড় হওয়া শুরু করে তখন এরকম থাকে, আর কিছুদিন পর এটা এটা কিন্তু এক একটা করে চিত্র হবে। হ্যাঁ, আচ্ছা, আবার এটা যখন আরেকটু বড় হয় তখন দেখা গেল যে এরকম হয়েছে, এবং এগুলাতে কিসের সৃষ্টি হয়েছে? কোশিকার সৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর একটু সময় যাওয়ার পর তার এই যে পাদশক্তি গুলা যে জায়গাতে কানেকশন ছিল না, এটা চিকন হওয়া শুরু হয়েছে। একটা সময় পর এটা আলাদা হয়েছে, বুঝছো? বুঝেছো? দেখ ওইভাবে চিত্র আছে, চিত্রতে আছে না? প্রথমে একটা মুকুল, মুকুলের ইংলিশ হচ্ছে বার্ডিং। মুকুলের ইংলিশ কি? বার্ডিং। এটাও কিন্তু পরীক্ষায় আসবে। ওই যে হেডিং এ দেখো লেখা আছে মুকুল বা বার্ডিং। বার্ড মানে ওই যে ওইরকম কুড়ি, কুড়িকে ইংলিশে বলা হয় কি? বার্ড। তাহলে মুকুলোদ্গম বা বার্ডিং এই একটা অযৌন জনন প্রক্রিয়া। এটাতে দেখো প্রক্রিয়াগুলো এক নম্বর চিত্রতে একটু বাইর হয়েছে, তারপরে কোশিকা এবং হাইপোস্টম গঠন হয়েছে, পরে পরিণত হয় ছোট হয় ডিটাচ, শিশু হিসাবে বের হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এখন এগুলো বর্ণনা কি করবো? বর্ণনাগুলো নিচে লেখা আছে, এখানে যা ঘটলো সেগুলাই তো লিখবা তুমি, তাই না? তাহলে দেখো 1 নম্বরে লেখা আছে এই প্রক্রিয়ার শুরুতে দেহের মধ্যম অংশে অথবা নিম্ন অংশে একটা
বার্ডের সৃষ্টি হয় বা মুকুলের সৃষ্টি হয়, কোন কোষ এই কোষটা সৃষ্টিটা করছে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তারপরে 2 নম্বরে দেখো লেখা আছে স্ফীত অংশটা ক্রমশ বড় হয়। কি হয়? ক্রমশ বড় হয় এবং এটা নলাকার মুকুল বা বার্ডে পরিণত হয়ে এটাতে কিসের সৃষ্টি হওয়া শুরু করে? ওই যে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস আর মেসোগ্লিয়া হওয়া তৈরি করে। তারপরে কি হয়? এটা থেকে মাতৃহাইডার সিলেন্ট্রনটা মুকুলের দিকে যাওয়া শুরু করে। এই যে এটার যে ফাঁকা গহ্বরটা আছে এটাও এর দিকে যাওয়া শুরু করা লাগবে না? এদিকে সিলেন্ট্রনটা প্রশস্ততা হয়। তারপরে কি হয়? মুকুলটি মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বড় হতে থাকে এবং তার প্রান্তে কোশিকার সৃষ্টি হয়। বুঝে গেছো? একটা সময় পর সে মাতৃ সংযোগ থেকে একটা খাঁজের সৃষ্টি হয় এবং এই খাঁজটা থেকে বের হয়ে একটা অপত্য হাইড্রা বের হয়ে যায়। গেল? এখন এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন করবে, এই যে বার্ডিং শুরু হয়েছিল, ইন্টারস্টিশিয়াল কোষ এটা শুরু করছে আর নতুন হাইড্রা তৈরি হয়ে বের হয়ে গেছে, চলে গেছে, মাঝখানে সময় কতদিন? মাঝখানে সময় হচ্ছে 21 দিন। কয়দিন? 21 দিন। তাহলে এই যে মুকুলোদ্গমের সময় লাগে কতদিন? 21 ডে অথবা 3 উইক। মনে থাকে জানো, এটা এমসিকিউ তে আসবে। বুঝছো? কতদিন সময় লাগে মুকুল তৈরিতে? 21 দিন। তো এটা যে সৃজনশীলে আসবে তখন আমরা এই চিত্রটা দিয়ে এই বর্ণনা 4-5টা লিখতে পারবো পয়েন্ট আকারে, 1-2-3 আকারে পাতে হবে কিন্তু। আচ্ছা, এখন আসো বিভাজন প্রক্রিয়া। দেখো ওখানে লেখা আছে, এগুলো সব তোমরা জানো। বিভাজন, হ্যাঁ কই, হ্যাঁ একটা সবার শেষের লাইনটা দেখ কই। হ্যাঁ, বিভাজনের উপরের লাইনটাতেই তো এখানে দেখি 3 সপ্তাহ সময় লাগে। কি কস? এটা নতুন বই না পুরাতন বই রে? তোদের গুলো নতুন দেখি কই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোরা যাদের পুরাতন বই তোরা এটা কারেকশন করে নাও। স্যারের এগুলো বিজনেস, বুঝছো? আর কিছু না। 4 থেকে 7 দিন এগুলো স্যারের বিজনেস। এত কম বেশি হয়? হ্যাঁ, 21 থেকে 7 নিয়ে আসলো সে। 1 সপ্তাহ মানে 2 সপ্তাহ নাই গায়ে। এগুলো স্যারের বিজনেস, আর কিছু না। ওদেরটা আরো নতুন। এই বই এই বই তো আসে বছরে 3-4টা করে বই নিয়ে আসে উনি, বুঝছিস? দ্বাদশী পূর্ণ মুদ্রণ, ওটা লেখা আছে দেখ, পূর্ণ মুদ্রণ, এই টাইপের কথা লেখা থাকবে। না বই স্যার, ঠিক আছে আমি জানি। আবুল হাসান স্যার এগুলা একজন বলে, গাজী আজমল স্যার এগুলা বিজনেস করে। এক এডিশনই তো, এক এডিশন। কারণ হচ্ছে মেডিকেলে যখন প্রশ্ন করে তখন তো সচিবকে বলা হয় যে আপনি বাজার থেকে বই কিনে নিয়ে আসেন। এখন বাজারে লাইব্রেরিতে যায় যখন ওই বইটা চাবে, লাইব্রেরিতে তো সর্বশেষ এডিশনের বইটা থাকবে, তো লাইব্রেরির দোকানদার ওইটা বের করে দেবে, ওইটা নিয়ে চলে যাবে। এখন তুমি কি কিনছো, তুমি কি পড়ছো, এগুলো তো কারো দেখা যায় আসে না, বুঝছো? এইটা আবুল হাসান একে জন বলে গাজী আজমল স্যারের প্রতারণা, ওয়ান কাইন্ড অফ প্রতারণা। আমরা আল্লাহর কাছে কল দিছে। ও তা রেকর্ড তো হবেই। হাফিজ ভাই সেদিন প্রকাশ্যে বলেছে, হ্যাঁ একটা ভিডিও বানায়া বলছে যে গাজী আজমল স্যার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করতেছে। সে মেলাগুলো প্রমাণ দিছে যে 21 সালের এডিশনে যে ইনফরমেশনটা ছিল, ধর 21 ছিল, এটাকে স্যার 22 সালের এডিশনে এসে বলছে এরকম, ধর 7 বলছে, আবার তারপরের এডিশনে আবার এটাকে 21 বলছে। হ্যাঁ, তো আপনার ধরলাম আপনার মনে হয়েছে এখন 7, আপনি প্রমাণ পাইছেন 7ই থাকবে, আবার 21 কেন আসলো আগের এডিশনেরটা? তো মাঝখানের এটা কি ছিল? শয়তানি ছিল, আর কিছু না, বুঝছিস? স্যার এটা প্রতারণা করতেছে, কিয়ামতে আল্লাহ তাআলা তাকে ধরবে, আমরা এটা দিব 7 থেকে 7। হ্যাঁ, আবার দেখবি শেষে, হ্যাঁ নতুন এডিশনের বই দুইটাতে দুই রকম দেয়। কারণ হচ্ছে একটা যদি জানুয়ারিতে নিয়ে আসে থাকে, আরেকটা জুলাইয়ে নিয়ে আসছে। খালি এডিশনটা চেঞ্জ করলে তো বারবার চেঞ্জ করলে ধরবে কি জন্য, পাঠ্যপুস্তক বোর্ড, তাই আর চেঞ্জ না করে ইনফরমেশনটা চেঞ্জ করে দিচ্ছে। এই 2টা 3টা 4টা আসে স্যারের বই। তোরা যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিস না, তখন একটা আসছে, এই যে কিছুদিন পর পরীক্ষা দিবে না, এই যে 26 পরীক্ষা দিবে না, পরীক্ষা টেস্ট শেষ হয়েছে না, আবার একটা বই কিন্তু রেডি করতেছে। টেস্ট মানে মূল বোর্ড পরীক্ষার আগে একটা বই আসবে বাজারে, ওরা পরীক্ষা দিয়ে বের হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হবে না, মানে জাস্ট 3 মাসের ব্যবধানে আবার একটা বই নিয়ে আসবেন। জাস্ট খালি মেডিকেল ভর্তি পরীক্ষার উপলক্ষে বইটা আসছে। এটা আবার পাবলিশ করার কথা জানিস? ভর্তি পরীক্ষার 1 মাস আগে। ধর 1 মাস পর পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, তার 1 মাস আগে বইটা পাবলিশ করবে, তখন সবাই কিনবে আবার বইটা, বুঝছিস? এরকম করতে করতে বছরটা শেষ হবে, আরেকটা ব্যাচ আসবে না, তোরা 27 না 28 আসবে, জানুয়ারিতে 28 এর জন্য আবার একটা বই বের করবে, এরকম। এইটা হলো ট্রেন্ড হয়ে গেছে, বুঝছো? লাইব্রেরির দোকানদারকে গিয়ে কিন্তু ওরা বলে না যে আপনি আমাকে আবুল হাসান স্যারের বই দেন, গাজী আজমল স্যারের বই দেন। ওই বইটা বেশি চলে, ফলে লাইব্রেরির দোকানে ওই বইটাই থাকে, বুঝছো? ওই বইটাই দিয়ে দেয়, ওই বইটা থেকেই প্রশ্ন হয়। মানে লাইব্রেরির দোকানদার বায়োলজি বই মানে গাজী আজমল আর আবুল হাসান স্যারের বই, বুঝছো? এটা যখন ভেঙে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ভেঙে যাওয়া খুবই টাফ। আচ্ছা, বুঝছো? তাহলে বিভাজন, এখন আসো বিভাজন। তাহলে বিভাজনের জন্য দায়ী কোষের নাম কি?
ইন্টারস্টেশিয়াল কোষ, এটাকে তো দুই ভাগে ভাগ করা যায়, ওখানে লিখছে। তা ইন্টারস্টেশিয়াল কোষ আছে জন্য হাইড্রার কি স্বাভাবিক কোনো মৃত্যু আছে? মৃত্যু নাই, ওগুলো ওখানে লেখা আছে দেখ। তাহলে হাইড্রার স্বাভাবিক কোনো মৃত্যু নাই। তাহলে এই যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি, এই কথা কে বলছে? আব্রাহাম ট্রেমলে। এটা আমরা প্রথম দিনে শিখছিলাম, এই কথাগুলো এখানে লেখা আছে। নিচের দিকে ওই যে দুইটা কথা লেখা আছে, অনুদৈর্ঘ্য আর কি অনুপ্রস্থ, তারপরে শেষ হয়ে গেল। ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন কি করে আর আমরা ভুলটা কি করি? আমরা সবকিছু জানার পরেও ফুলফিল অ্যান্সার পাই না। আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে অযৌন জনন বর্ণনা করতে, আমরা তখন খালি এই মুকুলোদ্গমের গল্পটা দিয়েই শেষ করে দিই। তাহলে এই যে এদিকের যে বিভাজনের অংশটা কে লিখবে? বুঝছো? তাহলে এটাও লিখতে হবে, এই যে চিত্রটা দিয়ে লিখতে হবে। আর তারপরে বিভাজনের অংশটাতে আহামরি কিছু কথা লেখার নাই, তুমি খালি কবা যে এটাকে যদি দুই অংশে ভাগ করে দেওয়া যায় বা একাধিক অংশে খণ্ডে বিভক্ত করলে প্রত্যেকটা খণ্ড একটা করে স্বাধীন হাইড্রাতে রূপান্তরিত হয়, কারণ ইন্টারস্টেশিয়াল কোষ প্রয়োজনে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। আর এটার বিভাজন দুই ধরনের, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ। এই এতটুকু কথা 3-4টা লাইন লিখে দিলেই চলবে। ঠিক আছে? আমরা একেবারে এই অংশটাকে বাদ দিয়ে দিই, মনে রাখবো এই অংশটাকে বাদ দিয়ে দেওয়া যাবে না। এটা কিন্তু অনেকবার আসছে অযৌন জননটা। এখন আসো যৌন জনন। যৌন জননের ওই যে প্যারাটাতে তোমরা আসো, যে পেজটাতে, ওইটা আমি পড়াইছি। ওখানকার খ নম্বর প্রশ্নটা, যে হাইড্রাতে উভলিঙ্গ একলিঙ্গ হতে পারে, তবে উভলিঙ্গ হলে ওদের স্বনিষেক না ঘটে, কেন পরনিষেক ঘটে, এটা আমরা বুঝছিলাম। আচ্ছা, তারপরে পেজ ঘোরালে দেখো উদ্ভট কিছু চিত্র দেওয়া আছে, উদ্ভট কিছু কথাবার্তা লেখা আছে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমার একটু কথা শোনো। যৌন জনন প্রক্রিয়া পড়তেছি, যৌন জনন। তোমরা আমাকে বলো তো, এই যে যৌন জনন ঘটতে গেলে গ্যামেট লাগবে না, জনন কোষ লাগবে না? জনন কোষ লাগবে। জনন কোষকে ইংলিশে বলা হয় গ্যামেট। এখন জনন কোষ কয় রকমের আছে? দুই রকমের না? একটার নাম হচ্ছে শুক্রাণু, আর একটার নাম ডিম্বাণু। একটু মনোযোগ দাও, এখানেই হয়ে যাবে। তাহলে শুক্রাণু লাগবে, আর কি লাগবে? ডিম্বাণু লাগবে। এই জনন কোষগুলো তো সৃষ্টি হওয়া লাগবে, জনন কোষ সৃষ্টি হওয়া লাগবে না? তাহলে এই যে জনন কোষ বা গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া, এখানে লিখলামই গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া, এটাকে কি বলা হবে? গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? দেখো, গ্যামেট মানে তো গ্যামেট, সৃষ্টির প্রক্রিয়া মানে জেনেসিস, কোনো কিছু তৈরি করা মানে জেনেসিস না? তাহলে একসাথে সন্ধি করলে জিনিসটা কি দাঁড়াবে? গ্যামেটোজেনেসিস। তোমরা কি এটা বুঝছো? গ্যামেটোজেনেসিস মানে কি? গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া। এই জেনেসিস মানে অলওয়েজ মনে রাখবা, জেনেসিস মানে কি? কোনো কিছু তৈরির প্রক্রিয়া। আচ্ছা, তাহলে শুক্রাণুর ইংলিশ কি? স্পার্ম। তাহলে তোমরা এখন আমাকে বলো, এই শুক্রাণু বা স্পার্ম তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। তাহলে এই জেনেসিস কথাটা বুঝলেই তো বুঝে ফেলার কথা। যদি তোমাকে এখন আমি বলি এগুলো কিছু নাই, স্পারমাটোজেনেসিস মানে কি, তুমি তো বুঝবা। স্পারমাটো শব্দটা আসছে স্পার্ম থেকে, আর জেনেসিস মানে তৈরি করা। এখন আসো ডিম্বাণু। ডিম মানেই তো ওভাম, তাহলে OVUM, ওভাম তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে? ওজেনেসিস। ওভাম প্লাস জেনেসিস সন্ধি করলে যা আসবে তাই তো। তাহলে ওভাম প্লাস জেনেসিস ওজেনেসিস। কি বলা হয়? ওজেনেসিস। ঠিক আছে? এই বুঝছো? ওজেনেসিস এই বুঝিয়েছো? তাহলে স্পারমাটোজেনেসিস আর কি ওজেনেসিস, এই কথাটুকু প্রথম দুইটা লাইনে লেখা আছে, দেখো লেখা আছে না? তাহলে জনন কোষ বা গ্যামেটোজেনেসিস 2 নম্বরে নিষেক, আর 3 নম্বর কি পরিস্ফুটন। নিচের দিকেই দেখ লেখা আছে গ্যামেটোজেনেসিস কাকে বলে। তাহলে যে প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হয় তাকে কি বলা হয়? গ্যামেটোজেনেসিস। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জনন কোষটা তৈরি হয় কোথা থেকে? কোন কোষ থেকে এই জনন কোষ বা গ্যামেটটা তৈরি হয়? কোন কোষ? ইন্টারস্টেশিয়াল কোষ। যে কোনো কোষে তৈরি করবে কে? ইন্টারস্টেশিয়াল কোষ না? তাহলে ইন্টারস্টেশিয়াল কোষ। তাহলে ইন্টারস্টেশিয়াল কোষ থেকে আমাদের এই জনন কোষটা তৈরি হয়, যেটা ওখানে লেখা আছে, দেখো বুঝছো? তারপরে নিচের দিকে দেখ স্পারমাটোজেনেসিস লেখা আছে, তারপরে কি লেখা আছে? ওজেনেসিস লেখা আছে। এত দূর পর্যন্ত তোমরা কি বুঝছো আমার কথাগুলো? এত দূর পর্যন্ত যদি বুঝে থাকো, আর আমাদের এই দুইটা পেজ পড়তে হবে না। পেজ ঘোরাও, পেজ ঘোরালে দেখ একটা বক্স লেখা আছে শেষে, আছে না? পাইছো না? হ্যাঁ পাইছো? আচ্ছা, তো এই বক্সটা পুরোটা আমাদেরকে পড়তে হবে, বুঝছো? এই বক্সটা পড়তে হবে, আমাদের পরীক্ষায় যখনই চাবে, এটাই সৃজনশীল কোশ্চেন। যৌন জনন বর্ণনা করো হাইড্রা। এই বক্সে 3টা রো আছে না? এই রো 3টে আল্লাহর রাস্তায় আমরা লিখে দিব, শেষ আলাপ। বুঝছো? তো আসো আমি এই 3টা জিনিস এখন বুঝাই। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো, এই যে শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলন হবে, ওই মিলনকে জানি কি বলে? নিষেক বলে। কি বলে? নিষেক হলে ওই যেটা তৈরি হচ্ছে ওইটাকে আমরা কি বলি? জাইগোট। আচ্ছা, তাহলে আমরা একদিক থেকে শুরু করি। দেখো এখানে হেডিং দেয়া আছে, একেবারে বাম দিকেরটা খেয়াল কর। বাম দিকে বা ডান দিকে একটা দিকে আছে স্পারমাটোজেনেসিস, আরেক দিকে কি আছে? ওজেনেসিস। আমি ওই বক্সটা এখন সুন্দর করে পড়াবো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, মেশে দিলাম এগুলা। তাহলে এখন আসো আমরা সৃজনশীলে যৌন জননে কি কি লিখবো, একেবারে সিকিউ ফরম্যাটে লিখতেছি। সিকিউ ফরম্যাটে কি কি লিখবো? সিকিউ ফরম্যাট। আচ্ছা, তাহলে দেখো প্রথম যেটা প্রক্রিয়া তার নাম কি? স্পারমাটোজেনেসিস। আচ্ছা, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটাতে কি কি ঘটে? এই কি হচ্ছে? দেখো, তাহলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় প্রথমে কে অংশ নিবে? ইন্টারস্টেশিয়াল কোষ। কে অংশ নিবে? ইন্টারস্টেশিয়াল
কোষ। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ থেকে পরে কি তৈরি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে একটা ডিরেক্ট শুক্রাণু তৈরি হবে, জনন কোষ তৈরি হবে। কি তৈরি হবে? জনন কোষ। জনন কোষ। এই জনন কোষটাই অংশ নিচ্ছে না বিভাজনে, তাই এটাকে কি বলা হবে? জনন মাতৃ কোষ। তোমরা আমাকে বলো ইন্টারস্টিশিয়াল কোষটা এন না 2n? 2n। তো জনন মাতৃ কোষটা অবশ্যই 2n। আচ্ছা, তাহলে এই জনন মাতৃ কোষ থেকে কি তৈরি হবে? দেখো, এই জনন মাতৃ কোষটা থেকে তৈরি হবে স্পারমাটোগোনিয়া। কি তৈরি হবে? স্পারমাটোগোনিয়া। দেখো, এই যে হ্যাঁ, শুক্রাণু মাতৃকোষ বা জনন মাতৃকোষ একই কথা, বুঝছো? তাহলে এইটা থেকে কি তৈরি হবে? এখন স্পামই তো তৈরি হবে। তাহলে স্পাম তৈরি হয় না সরাসরি এই কোষটা থেকে, স্পাম তৈরি হয় না, আগে স্পাম তৈরির অঙ্গ তৈরি হয়। কি তৈরি হয়? অঙ্গ। মনে রাখবা, অঙ্গকে অলওয়েজ কি বলা হয়? জনন অঙ্গকে বলা হয় গোনাড। কি বলা হয়? গোনাড। গোনাড মানে অঙ্গ। তাহলে স্পাম তৈরির এই যে জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে? স্পাম তৈরির অঙ্গটা তৈরি হবে। তো স্পাম তৈরির অঙ্গকে কি বলা হবে? স্পারমাটোগোনিয়া। গনিয়া, গোনাড মানে অঙ্গ। বুঝছো? বুঝছো? তাহলে তৈরি হবে স্পারমাটোগোনিয়া। এখন এই স্পারমাটোগোনিয়া থেকে, কোষ থেকে, এই গোনাডটা থেকে, অঙ্গটা থেকে এখন কোষ তৈরি শুরু হবে। কোষকে জানি কি বলে? সাইট। তাহলে ওইটাকে আমরা কি বলবো? স্পারমাটোসাইট। কোষ হইলো কেবল। এই স্পারমাটোসাইট থেকে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে স্পারমাটিড। ছোট ছোট স্পামের খণ্ড। টিড মানে খণ্ড। টিড মানে কি? খণ্ড। তো তখন এটাকে বলা হয় স্পারমাটিড। কি বলা হয়? স্পারমাটিড। এখন মিওসিস বিভাজনটা ঘটে কখন? এই তখনও গোনাড যখন, অঙ্গ যখন, তখনও সেটা 2n। স্পারমাটোসাইট যখন, তখনও 2n। যখন এই যে ছোট ছোট খণ্ড হয়ে গেল, এন গুলো ভাঙি যাবে, তাহলে এটা এন হয়ে যায়। কি হয়ে যায়? এন। এই স্পারমাটিড থেকে পরে তৈরি হয় কি? স্পাম বা শুক্রাণু। বুঝেছো? বুঝছো? তাহলে একটা সিকোয়েন্স মনে রাখা লাগবে। দেখো, সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে ইন্টারস্টিশিয়াল কোষ, 2 নম্বর এই কোষ থেকে জনন মাতৃ কোষ। জনন মাতৃ কোষ থেকে একটা অঙ্গ তৈরি হবে, গোনাড তৈরি হবে। স্পাম তৈরির তাই স্পারমাটোগোনিয়া। গোনাড থেকে সেল তৈরি হবে, স্পারমাটোসাইট। তারপরে খণ্ডগুলো তৈরি হবে, টিড মানে খণ্ড, স্পারমাটিড। বুঝছো? পরে খণ্ডগুলো জোড়া দিলে কি হবে? স্পাম। বুঝেছো? বুঝছো? কোথায় এসে মিওসিস বিভাজনটা ঘটছে? স্পারমাটোসাইট থেকে যখন স্পারমাটিড হয়েছে। বুঝছো? বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে স্পাম তৈরি হলো। এইটা যদি তুমি বোঝো, এদিকের ওজেনেসিস প্রক্রিয়াটা খুব সোজা। যত জায়গায় স্পাম আছে ওখানে খালি ও শব্দটা বসাই দিবে, গল্প শেষ। দেখো, আমি দেখে লিখি এখন। এই যে ওজেনেসিস, জেনেসিস। তাহলে এখানে প্রথমে কি আসবে? ইন্টারস্টিশিয়াল কোষ। তোমরা কি বুঝতেছো? আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কি তৈরি হবে? জনন মাতৃ কোষ। তারপরে কি তৈরি হবে? ও গনিয়া। জাস্ট খালি স্পামের জায়গায় কি বসাই দেব? গনিয়া। তারপরে ও সাইট, তারপরে ও টিট, তারপরে ও টিট, তারপরে ওভাম। টিস হয়ে গেছে, টিট। তাই তো? বুঝছো? বুঝেছো? তারপরে কি হলো? ওভাম। এই ওভামটা মনেই হচ্ছে না, এটা ও ভি ইউ এম। ওভাম। ও এম। আচ্ছা আচ্ছা, ওভাম। না, ইউ হওয়ার কথা। আচ্ছা হোক, আচ্ছা হোক, দিছে, ভালো হয়েছে। তাহলে ওভাম হয়েছে না? হয়েছে কিনা? এটা কি এখানকার ট্রিক্স কোথায়? মনে থাকবে না কোথায়? এই যে এটা এতদূর পর্যন্ত লিখতে পারবা, তারপরে আর এগুলো মনে পড়বে না। মনে রাখবা, আগে অঙ্গ তৈরি হয়, কোষ তৈরি হয়, খণ্ড তৈরি হয়। অঙ্গ, কোষ, খণ্ড। অঙ্গ, অঙ্গ মানে অনেকগুলো কোষ মিলে না? অঙ্গ, কোষ, খণ্ড। টিড মানে খণ্ড। তাহলে স্পারমাটোগোনিয়া, ওইদিকে ওগোনিয়া। স্পারমাটোসাইট, ওসাইট। স্পারমাটিড, ওটিড। তারপরে তো স্পাম। ক্লিয়ার? বুঝছো? এখন এই দুটাকে জোড়া দেওয়া লাগবে। এই যে এই দুটো যদি জোড়া লাগে, এই প্রক্রিয়ার নাম কি? নিষেক না? নিষেক। নিষেক ঘটলো, এদিক থেকে আসলে নিষেক, দুই দিকে লিখলাম। আচ্ছা, নিষেক যেটা তৈরি হবে এটার নাম কি? জাইগোট। বলতো জাইগোটটা এন হবে না 2n হবে? 2n। কারণ এই ওভাম গুলো তো এন প্রকৃতির। ওটিড এন ছিল না, পরে গুলো তো এন সব। তাহলে 2n প্রকৃতির। জাইগোট হলো। জাইগোটের পরে কি হবে? কোষ বিভাজন শুরু হবে। তো একটা থেকে দুইটা, এই জাইগোট এক কোষই না, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে বাড়তে থাকবে না? তো এগুলা দশা শুরু হবে। তাহলে প্রথম দশার নাম কি? মরুলা। তারপরে ব্লাস্টুলা। তারপরে এই এতদূর পর্যন্ত আমাদের মানুষের যেমন হয় এমনি না? এই এতদূর পর্যন্ত মানুষের দশা না? মানুষের এভাবে কিন্তু ঘটছে। আমরা প্রথম অধ্যায়ে শিখছিলাম না? যখন আমরা নিষেক প্রক্রিয়া শিখছিলাম, ভ্রূণ স্তর শিখছি, তখন শিখেছি না ক্লিভেজ পড়ার সময়? এই প্রক্রিয়াটা পুরোটাকেই তো ক্লিভেজ বলে। যে প্রক্রিয়ায় এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ হয়, তাকে আমরা জাইগোট বলি। এই ক্লিভেজ বলি। পড়িস নাই তো রাখলা? হ্যাঁ, ভুলে গেছিস। আচ্ছা, কিছু পড়ছিস মনে হয়, আমরা ধরে নিলাম তোরা পড়ছিস। তাহলে এটাকে কি বলা হয়? ক্লিভেজ বলে। তাহলে এই যে গ্যাস্ট্রুলা পর্যন্ত, গ্যাস্ট্রুলার পরের দশা এটা হাইড্রা হবে না? তাই এটার দশার নাম কি? হাইড্রোলা। আর সবার শেষে এটাকে কি হয়ে যাবে? একটা পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে যাবে। নতুন একটা বাচ্চা তৈরি হলো। অপত্য হাইড্রা না এটা? অপত্য হাইড্রা কিনা? অপত্য হাইড্রা এটা। এখন পেঁচটা লাগবে কোথায়?
এত কিছু পারার পরেও তুমি এইখান জায়গায় গিয়ে আর মিলাইতে পারবে না যে মরুলাটা আগে না ব্লাস্টুলাটা আগে। হ্যাঁ, তোমরা মনে রাখবা মরা বাঁচার লড়াই। হ্যাঁ, আমরা বাঁচা মরা বলি না, জাস্ট খালি মনে রাখবা জিনিসটা উল্টা, বুঝছো? তাহলে তুমি এমনিতে ম শব্দটা আগে আসবে, মরুলা আগে। তাহলে এটা একটা এমসিকিউ প্রশ্ন, হাসতেছে শুনে, এটা একটা এমসিকিউ প্রশ্ন তোদের বোর্ড পরীক্ষায় আসছে যে হাইড্রার যৌন জননের ক্ষেত্রে ক্রমটি সঠিক। এই যে এখান থেকে শুরু করে জাইগোট অ্যারো দিয়ে লিখছে মরুলা, তারপরে ধর লেখা আছে গ্যাস্টুলা, তারপরে ব্লাস্টুলা, এরকম সাফল করা থাকবে তখন শব্দগুলো। তাহলে মনে রাখবো আমরা এমনিতে কি বলি, বাঁচা মরার লড়াই, ওখানে মনে রাখবো মরা বাঁচার লড়াই। হ্যাঁ, এমন, ঠিক আছে? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, হাইড্রোলা। হাইড্রোলা বুঝিয়েছো? ওই বক্সটাকে আমি সাকসেসফুলি বুঝাইতে পারছি? কিছু কি বুঝছো? যৌন জনন মানে কয়টা প্রক্রিয়া থাকবে? 3টা প্রক্রিয়া থাকবে। কি যেন বলে, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস আর নিষেক প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? নিষেক প্রক্রিয়া। নিষেকের পর যা ঘটবে এগুলা। তাহলে স্পারমাটোজেনেসিসে স্পাম তৈরি হবে, আমরা জানি ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। এই যে সামারি করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে শুরু হবে, ইন্টারস্টিশিয়াল কোষ থেকে জনন মাতৃকোষটা তৈরি হবে। এই জনন মাতৃকোষটা পরে কি তৈরি করবে? স্পাম তৈরির অঙ্গ তৈরি করবে, গোনান মানে অঙ্গ। তাহলে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া থেকে ওই অঙ্গটা থেকে কোষ তৈরি হবে, স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট থেকে পরে খন্ডগুলো তৈরি হবে, বলে স্পারমাটিড, স্পারমাটিড থেকে স্পার্ম। জাস্ট এটা যদি তুমি লিখতে পারো, আর এখানে কোনো পেন নেই, খালি স্পারমাটো জায়গাগুলোতে ওজেনেসিসে ও শব্দটা বসিয়ে দিবা। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ, জননমাতৃকোষ, ওগোনিয়া, ওসাইট, ওটি, পরে ওভাম, পরে নিয়ে এসে জোড়া দিবা। জোড়া দিলেই তো জাইগোট, এতটুকু তো বোঝো, যেটাকে জাইগোট বলে। জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রোলা, নতুন একটা হাইড্রা। এখন কথা হচ্ছে এগুলো যদি আমি সৃজনশীলে এরকম পরপর একটা পেজের এখানে এটা, এখানে এটা, এটা এখানে লিখি, তাতে কি আমাকে 3 নাম্বার দিবে? এই 4 নাম্বার দিবে? তাহলে আমি কি করব? দেখ, আমি যেটা করব সেটা, এটা একটা পেজ না, পেজের এখানে হেডিং দিব স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া দিয়ে, এই যে আমি লেখা শুরু করে দিব অ্যারো দিয়ে দিয়ে। অর্ধেক পেজ যাবে, অ্যাট লিস্ট হাফ পেজ যাবে, হাফ পেজ যাবে না? তারপরে এই যেখানে গিয়ে শেষ হইছে, তার এখানে শেষ হইছে, পরের পেজে না যায় ওই যে ওজেনেসিসটা হেডিং দিব, দিয়ে লিখবো তার এখান থেকে শেষ হয়ে গেছে। তারপরে তুমি এই যে নিষেক ক্রিয়া, বুঝছো কি করবা? নিষেক, এখানে অপশন দিবে একটা হেডিং, নিষেক মানে স্পারমাটোজেনেসিস আর ওজেনেসিস তৈরি। তারপরে এখানে নিষেক দিয়ে স্পাম, এই যে কি জানো, এই যে এটা স্পাম প্লাস ওভাম করে নিচের দিকে আরো দিয়ে টান দিয়ে কবা জাইগোট, তারপরে এটা পুরো এটা লিখে দিবা, 1.5 পেজের বেশি হবে। ঠিক আছে? বুঝছো? বুঝাইতে পারছি? এভাবে আমি লিখে দিয়ে চলে যাবো। ঠিক আছে? বুঝেছো? এই জোন, না না 3 পেজ করিস না, তার স্যার বুঝে ফেলাবে যে এই হুদাই আমার দ্বারা পাতা উল্টাই নিচ্ছে। হ্যাঁ, বুঝছো? এটা কিন্তু যৌন জনন জিজ্ঞেস করলে আমরা আর কুল কিনারা পাই না। ওই সামনের দিকে 2টা পেজে যা বর্ণনা লেখা আছে সবগুলা জিনিস এখানে সামারি করা আছে, বুঝছো? এমন কথা কারো যদি পড়বার মন চায় সে বের করে পড়বে, তার জন্য উদাত্ত আহ্বান থাকলো, তারা পড়ো। বুঝছো? বুঝিয়েছো? এখন এখন এখানে অনেকে প্রশ্ন করবে যে 24 থেকে 48 ঘন্টা, এখানে কিছু টাইম আছে, কি আছে? টাইম আছে। এই টাইম গুলা কি লাগবে নাকি? না, টাইম গুলার কোনো দরকার নেই। আর বাকি যেগুলা, যে একটা স্পামের খন্ড কয়টা, এগুলো আমি পড়াইছি। ওজেনেসিসে যে 3টা পোলার বডি তৈরি হয়, এগুলো ওটা লেখা আছে, এগুলো আমি পড়াইছি। তোমরা একটু চাইলে বোল্ড হরফগুলো রিডিং দিতে পারো, তবে না দেওয়াই বেটার, কারণ এইটাতেই টাইম দিবা তুমি। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন এসো হাইড্রার পুনরুৎপত্তি, এটা তো পড়ানো হয়েছে। হাইড্রার পুনরুৎপত্তি কে আবিষ্কার করছে? দেখ, এগুলো সব পড়াইছি। হাইড্রার পুনরুৎপত্তি কে আবিষ্কার করছে? আব্রাহাম ট্রেমলে। দিকে চাপে, কে? আব্রাহাম ট্রেমলে। কেন হাইড্রার এই পুনরুৎপত্তি জিনিসটা বেশি? ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, তারপরে নিচের দিকে দেখ লেখা আছে, এটাতে 2টা তল থাকে, একটা হচ্ছে হলো মৌখিক প্রান্ত, আর একটা কি বিমৌখিক প্রান্ত। বিমৌখিক প্রান্ত কোনটা? যেদিকে পাদচাকতিটা আছে, মুখ যেদিকে নাই, আর যেদিকে মুখ আছে সেটা তো ওইটা মৌখিক প্রান্ত, হাইপোস্ট্রমের দিকটা। তারপরে নিচের দিকে দেখ লেখা আছে হাইড্রার এই স্বভাবের জন্য দায়ী এইরকম একটা রূপকথায় এরকম একটা প্রাণী ছিল, তার নাম কি ছিল? ড্রাগন। কি ছিল? ড্রাগন। ওইটাকে মারছিল কোন বীর? হারকিউলিস। এগুলো ওটা লেখা আছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। তারপরে হাইড্রার শ্রমবন্টন, দেখ এগুলো সব পড়াইছি। হাইড্রার শ্রমবন্টন, এইটার উপরে ইনফিনিটি স্টার। হ্যাঁ, এটা ইনফিনিটি স্টার। এইখানেও আমরা কিছু ভুল করি, ওইটাই খালি আমি দেখাই দিব। এটা ইনফিনিটি স্টার, এতবার এটা গ নম্বরে আসছে, তোদের কোনো আইডিয়া নেই। তাহলে শ্রমবন্টন, এটা কত পেজ ছিল? 77 পেজ। শ্রমবন্টন, এটা ইনফিনিটি স্টার। যতগুলা কলমে কালি আছে এটা দিয়ে দাগাও যে এটা আসবে পরীক্ষায়। ইনফিনিটি আর স্টার, আচ্ছা তাও হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে প্রশ্নটা করে কি? প্রশ্নটা করে এই যে এটাই কথা, হাইড্রার শ্রমবন্টন বর্ণনা করো। তাহলে যখন শ্রমবন্টন চাই, তখন আমরা ওই যে 7টা কোষ আছে না এপিডার্মিসের, এক এক করে 7টা কোষ লিখবো। সিরিয়াল ওয়াইজ তো লিখতে পারার কথা, নিউজ গ্রুপ না, সবগুলা কোষ চলে আসবে, প্রত্যেকটারে একটা করে কাজ পাশে পাশে লিখে যাবো। দেখো ওখানে লেখা আছে, লেখা আছে না? 7টা কোষ লেখা আছে। আমরা এতদূর লিখে চলে যাই। শ্রমবন্টন বলতে আমরা এতটুকু বুঝি। এটা তো কোষ ভিত্তিক শ্রমবন্টন। কি ভিত্তিক? কোষ ভিত্তিক। আরো তো আছে, ওর অঙ্গ আছে না? ওর দেহের 3টা অঙ্গ ছিল না? তো অঙ্গ ভিত্তিক শ্রমবন্টনটা লিখতে হবে না? আমরা কিন্তু এই পরের অংশটা লিখি না। এটা ভালো করে মনে রাখবা যে অঙ্গভিত্তিক শ্রমবন্টনটাও লিখতে হবে। তাহলে তোমাকে 3 নাম্বার দিবে, খালি 7টা লাইন লিখে তোমাকে নাম্বারটা দিয়ে দিবে।
না তো, তাহলে তোমাকে তখন লিখতে হবে কি অঙ্গভিত্তিক। তাহলে অঙ্গভিত্তিক কি কি আছে? এই দেখ তুই সোজা কথায় অঙ্গগুলো একদিক থেকে আগে লিখবি। এক নম্বরে কি আছে? মুখছিদ্র বা হাইপোস্টোম, তাই তো? তারপরে কর্ষিকা আছে, তারপর সিলেন্ট্রন আছে, সিলেন্ট্রন। আর একটা কি ছিল? পাদচাকতি। বেশি বাড়ানোর দরকার নেই, পাদচাকতি। ঠিক আছে, এই তিনটা চারটা অংশ। আরেকটা আছে দেহকাণ্ড। দেহ কাণ্ড। এই হাইড্রার দেহের বেসিক অংশ কয়টা? এই দেহকাণ্ড, পাদচাকতি আর মুখছিদ্র, তাই না? আর তুমি সিলেন্ট্রন আর কোষিকা যদি মনে থাকে লিখবা, না হলে দরকার নেই। ঠিক আছে, এখন তুমি মুখছিদ্রের কাজ তো জানো, খাদ্য গ্রহণ, বর্জ্য ত্যাগ, শেষ। পাদচাকতি কোনো কিছুর সাথে সংযুক্ত হতে সহায়তা করে। দেহকাণ্ড ওই যে বাঁকিয়ে চলনে হেল্প করে, আর এটাতেই জনন কোষগুলো তৈরি হয়, শুক্রাশয়, ডিম্বাশয় এবং মুকুল সৃষ্টি করে, এটা শেষ। সিলেন্ট্রনের কাজ কি? এটাতে বহিঃকোষীয় পরিপাক ঘটে। বহিঃকোষীয় পরিপাক ঘটে না? বহিঃকোষীয় পরিপাক। আর কোষিকার কাজ কি? শিকার, আত্মরক্ষা আর চলন, শেষ হলো। ঠিক আছে, এই বুঝছো? কত সোজা না? সোজা কিনা? সোজা। এটা কিন্তু গ নম্বরে আসবে। এখন হাইড্রা মিথজীবিতা। হাইড্রা তো আজকে শেষ। হ্যাঁ, হাইড্রা মিথজীবিতা। এটা আজকে কয় নম্বর ক্লাস? 4 নম্বর ক্লাস। 4 নম্বর। এখনো 5 মিনিট টাইম আছে। মিথজীবিতা 5 মিনিটে, 2 মিনিটে শেষ হয়ে যাবে। এখন আমি মিথজীবিতা, এটা আমরা পড়ছি প্রথম অধ্যায়ে। মিথজীবিতা ইংলিশটা বলতো? সিম্বায়োসিস। আচ্ছা, সিম্বায়োসিস দেখো। সোজা, এটা খুব সোজা। এই দেখ, মিথজীবিতা কাকে বলে আমরা বলছিলাম না? একটু মনোযোগ দাও। মিথজীবিতা কাকে বলে আমরা বলছিলাম? হ্যাঁ, এটা তো আসবেই, মাস্ট। এটা ক নম্বরে আসবে। বলতে কি বুঝো? হ্যাঁ হ্যাঁ, সব আসবে, সব আসবে। তাহলে দেখ, মিথজীবিতা কাকে বলে বুঝাচ্ছি। এটা একটা, এটা কেমন কালার? বেগুন কি জানো? এটা নীল। এটা নীল কালার, এটা কালো। তাহলে এই যে এটা একটা আলাদা প্রজাতির জীব, এটা আলাদা প্রজাতির একটা জীব। দুইটা জীব যদি একসাথে অবস্থান করে, কিভাবে অবস্থান করে? একসাথে পাশাপাশি অবস্থান করতেছে, এবং এই কালোটা নীলটাকে হেল্প করতেছে, এই নীলটা আবার কালোটাকে হেল্প করতেছে, মানে দুজনে বন্ধুর মতো থাকতেছে, তখন এই ধরনের সহ অবস্থানটাকে বলা হয় মিথজীবিতা। বুঝিয়েছো? তাহলে মিথজীবিতা কি জিনিস? মিথজীবিতা কাকে বলে? দুটো ভিন্ন প্রজাতির হতে হবে, একই প্রজাতির হওয়া যাবে না। একই প্রজাতিগুলো তো হেল্প করবেই, বুঝছো? তাহলে দুইটা ভিন্ন প্রজাতির জীব যদি পাশাপাশি অবস্থানের পর, এটা আমি আর লিখবো না এখানে, দুটো ভিন্ন প্রজাতির জীব যদি পাশাপাশি অবস্থানের পর একে অপর কর্তৃক উপকৃত হয়, কেউ কারো ক্ষতি না করে, তখন এই ধরনের সহাবস্থানকে বলা হয় মিথজীবিতা। এটা ক নম্বরে আসবে? খ নম্বরে আসবে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলতে কি বোঝো। তাহলে যখনই জিজ্ঞেস করবে কি বোঝো, তুমি খ নম্বরে চাকার কিছু যায় সংজ্ঞাটা লিখবা, লিখে তুমি একটা এক্সাম্পল লিখবা, শেষ হলো। তাহলে এক্সাম্পল কি? আরো হ্যাঁ হতে পারে, ওটাকে লাইকেন বলে। ছত্রাক শৈবাল যদি একসাথে থাকে তখন তার নাম লাইকেন। আচ্ছা, তাহলে এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে সবুজ শৈবাল। কি? এই সবুজ হাইড্রা। সবুজ হাইড্রা, আর একটা হচ্ছে সবুজ শৈবাল, বুঝছো? জুও ক্লোরেলা, এটা জুও ক্লোরেলা, আর এটা ক্লোরো হাইড্রা। এই সবুজ, সবুজ মানে ক্লোরো না? ক্লোরো হাইড্রা। এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন। আরেকটা কি? এটা সবুজ শৈবাল, এটাকে বলা হয় জুও ক্লোরেলা। এটা কিন্তু সচল, চলাচল করতে পারে, তাই এটার নাম জু। জু মানে জীব না? হ্যাঁ, সচল সবুজ শৈবাল, তাহলে জুও ক্লোরেলা। তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে কারা কারা মিথজীবী হিসেবে থাকতে পারে। অপশনে মেলাগুলো অপশন থাকবে, তুমি খালি যা দেখবা কোন জোড়াটাতে ক্লোরো কথাটা আছে, এটা। ঠিক আছে, জুও ক্লোরেলা আর কি ক্লোরো হাইড্রা। তাহলে ক্লোরো হাইড্রা মানে কোনটা? ভিরিডিসমা না কোনটা? ভিরিডিসমা না? এগুলো লেখা আছে, দেখ নিচের দিকে সব লেখা আছে, হাইড্রা, ভিরিডিসমা বা ক্লোরো হাইড্রা লেখা আছে। বাংলায় আবার লেখা আছে দেখ সবুজ শৈবাল, তারপরে কারা? জুও ক্লোরেলা নামক এককোষী সবুজ শৈবাল। এই সবুজ শৈবাল কিন্তু, ঠিক আছে, এরা কি করে? মিথজীবী হিসেবে থাকে। যখন খ নম্বর জিজ্ঞেস করবে সংজ্ঞা আর এই উদাহরণটা লিখে দিলে শেষ হলো। ঠিক আছে, তাহলে ক নম্বর আসলে আমরা পারবো মিথজীবিতা কাকে বলে। এটা তো তোদেরকে আমি পড়াইছিলাম। হ্যাঁ, এক অধ্যায়ে পড়াইছিলাম না? হ্যাঁ, বুঝি নাই কি? জুও ক্লোরেলা হাইড্রা এপিডার্মিসের মধ্যে থাকে না গ্যাস্ট্রোডার্মিসে থাকে? গ্যাস্ট্রোডার্মিসে থাকে, ভিতরে নিয়ে রাখে ওকে। সিলিন্ড্রনে থাকে। তোদের বিবেক। হ্যাঁ হ্যাঁ, জুও ক্লোরেলা কেন হাইড্রা হবে? এটা তো শৈবাল। আর এটা হচ্ছে, এটা আমি শিখাচ্ছি। দেখ, সিলিন্ড্রনে বলে নিয়ে যায় ওকে, ঢুকায় রাখছে। সিলিন্ড্রনে থাকলে না পরিপাক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দেখ, এই এপিডার্মিসে রাখে, এপিডার্মিসে রাখে ওদেরকে সূর্যে। আচ্ছা, আমি বুঝাচ্ছি সেটা। হয়েছে। এখন দেখ, এতদূর বুঝছো না? খ নম্বর একটা এমসিকিউ আসবে, আমরা বুঝছি। পেজ ঘোরা, পেজ ঘোরালে সৃজনশীলের অংশটুকু, ঘ নম্বরের অংশটুকু থাকবে এখানে। এই যে আমরা বলতেছি এই কালোটা এটাকে উপকার করবে, এই আরে উপকার করবে, মানে শৈবালটা হাইড্রাকে হেল্প করবে, হাইড্রা আবার শৈবালকে হেল্প করবে। কে কি হেল্প করবে সেগুলো আমার পরীক্ষায় লিখতে হবে। তাহলে হাইড্রার প্রাপ্ত উপকার, হাইড্রার প্রাপ্ত উপকার। আরেকটা কি আছে? শৈবালের প্রাপ্ত উপকার। এইখান থেকে
এমসিকিউতেও আসতে পারে। তাহলে দেখ প্রথমটা কি আছে, শৈবালের প্রাপ্ত উপকার আছে না, এটা আমরা মনে রাখবো খবিশ দ্বারা। কি দ্বারা? খবিশ। খবিশ এই শব্দটা মনে রাখতে পারলে আমি মনে রাখতে পারবো যে শৈবাল কি কি সুবিধা পায়। এই একটু মনোযোগ দিয়ে দেখ না, এটা আসবে পরীক্ষায়, যে এই এমসিকিউতেও জিজ্ঞেস করবে যে শৈবালের প্রাপ্ত উপকার নিচের কোনটি, 1 2 3 2 3 এরকম করে অপশনগুলো দেয় না, ওরা থাকবে দেখলে অপশন বানানো সাংঘাতিক সোজা। আর সৃজনশীলে তো লেখাই লাগবে, তোমাকে যখনই কবে মিথজীবিতা বর্ণনা করো তখনই সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ লিখতে হবে, হাইড্রার প্রাপ্ত উপকার, শৈবালের, এই 6টা 7টা লাইন লিখলেই শেষ হলো। তখন এগুলো পারবে না লিখতে। তাহলে শৈবাল কি কি উপকার পায়, শৈবালের উপকারটা মনে রাখবা খবিশ। খবিশ মানে কি? শয়তান। খবিশ মানে কি? শয়তান। আমাদের একবার এই যে কামাল হোসেন এক সাংবাদিককে খবিশ বলে গালি দিছিল 18 নির্বাচনে, তোরা তো এগুলো খবর রাখিস না। আচ্ছা তাহলে খতে কি? খতে হচ্ছে খাদ্য উৎপাদন, এই খাদ্য প্রাপ্তি। শৈবালের কি? খাদ্য উৎপাদন, উৎপাদন। বতে বাসস্থান, ওই কি পায়? হাইড্রার শরীরে আশ্রয় পায়। হাইড্রার শরীরে আশ্রয় পাচ্ছে না, এই বাসস্থান পাচ্ছে। ওটা হাইড্রার, সরি হাইড্রা। শৈবাল কোথায় মিল আছে, আমাকে কনফিউজ করে দেয়। আচ্ছা দেখ শৈবালের প্রাপ্ত উপকার, ঠিক আছে তো, ঠিক আছে ঠিক আছে, তোরা যা বলেছিস তাই আমি মানি নিলাম। আচ্ছা না আমি আগে লিখি তারপর না। দেখ এটা হচ্ছে হাইড্রার উপকার, তোরা পেঁচাচ্ছিস, তোরা কোথায় পেঁচাচ্ছিস? দেখ এখানে দেখ, তোরা হাইড্রার প্রাপ্ত উপকার গুলো দেখ। হাইড্রার প্রাপ্ত উপকার হলো এই যে খবিশ, খতে হচ্ছে কি খাদ্য প্রাপ্তি। ওই যে যুগ উদ্ভিদটা, ওটা উদ্ভিদ না, শৈবাল উদ্ভিদ না, খাদ্য তৈরি করবে না, ওর কাছ থেকে কি নিবে? খাদ্য নিবে। 2 নম্বর বতে হচ্ছে বর্জ্য নিষ্কাশন। দেখ আগে শেষ করি না। বতে কি? বর্জ্য নিষ্কাশন। এই যে হাইড্রার দেহে, এটা একটা প্রাণী না, ওর শরীরে কি তৈরি হয়? শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইডটা আবার কার দরকার? হাইড্রার সালোক সংশ্লেষণের জন্য দরকার। ওই বর্জ্যটা এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস দিয়ে বের করে দিয়েছিল না মেলা কাহিনী করে। আরে বাবা, হাইড্রার দেহে শ্বসন করতেছে না, হাইড্রা এই শ্বসনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটা বের করে দিয়েছিল না, ওই যে ব্যাপন প্রক্রিয়ায় এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস দিয়ে বের করে দিয়েছিল। তো এখন কি আর বের করে দেওয়ার দরকার আছে? ওর সাথে শৈবাল আছে না, শৈবাল এখন সালোক সংশ্লেষণ করবে, তো ওর সাথেই আছে, সাথে ওইটা নিয়ে নেয়। ওকে কি আর এক্সট্রা কোনো শক্তি প্রয়োগ করে বর্জ্যটা বের করতে হয়েছে? না, বর্জ্যটা একজন নিয়ে নিছে গেল। তারপরে তালিবের সাথে কি শ্বসন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? না আমি ওটা বলছি। আচ্ছা দেখ শ্বসন, এখানে একটু দেখ না, শ্বসন তো শ্বসন কি করে? এই যে হাইড্রাটা যে শ্বসন করবে, ওর অক্সিজেন দরকার না? এই অক্সিজেন দরকার কিনা? এই যে শৈবালটা যে সালোক সংশ্লেষণ করবে, ওখানে অক্সিজেন তৈরি হবে না, অক্সিজেনটা নিয়ে নিবে। ঠিক আছে, এই বুঝছো শ্বসন প্রক্রিয়া। আরো একটা আছে এখানে, আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড শোষণ, মানে ওই কার্বন ডাই অক্সাইডটা ওর থেকে বের করে নিচ্ছে, ওই একই কথা। আবার সালোক সংশ্লেষণ করার জন্য এই মাটি থেকে নাইট্রোজেন টেনে নিয়ে আসার কথা না, আসার দরকার আছে কিনা? তাহলে হাইড্রার দেহে যে বর্জ্যগুলো তৈরি হয়, কিছুক্ষণ আগে কইছো অ্যামোনিয়া প্রধান বর্জ্য, তাহলে এই অ্যামোনিয়াটা ওই নিবে। বুঝিয়াছো? বুঝছো? আচ্ছা এখন আসো শৈবালের প্রাপ্ত উপকার। শৈবাল কি কি উপকার পায়? শৈবালের উপকারগুলো কি? তাহলে দেখ শৈবালের উপকারগুলো হলো আমি বলতেছি, আমাকে শেষ করতে দাও। শৈবালের উপকারগুলো আমরা মনে রাখবো অসুখ দ্বারা। হ্যাঁ, অসুখ। তাহলে দেখ 1 নম্বরে কি? সরেওয়াতে সে আশ্রয় পায়। কি পায়? আশ্রয়। 1 নম্বর কি? আশ্রয়। 2 নম্বর দন্তের সাথে কি? সালোক সংশ্লেষণের যে উপাদানগুলো দরকার, কি কি উপাদান দরকার? কার্বন ডাই অক্সাইড আসছে ওর থেকে, আবার ওই যে বর্জ্য নাইট্রোজেনটা আসছে ওর থেকে গেল। তারপরে ছতে কি? খাদ্য উৎপাদন। বুঝছো? বুঝেছো? একজন খাদ্য উৎপাদন করে, এই জিনিসটা কনফিউজিং, তাই স্যাররা বারবার এখান থেকে এমসিকিউ করবে। আর সিকিউতে যখন আসবে তখনও তুমি লিখতে পারবে না, দেখবে যে গোলায় যাবে। একবার মনে হবে এটা মনে হয় এর, একবার মনে হবে এটা মনে হয়। তোমরা মনে রাখবা শৈবালটা অসুস্থ, অসুখ। তাহলে আশ্রয় পায় শৈবালটা। পরীক্ষায় প্রশ্ন করবে কে আশ্রয় পায়, এই মিথজীবিতাতে আশ্রয় পায় কে? শৈবাল না হাইড্রা? মনে রাখবা গাছটা আশ্রয় পায়, শৈবাল। অসুখ, তাহলে অতে আশ্রয়। দন্তের সাথে সালোক সংশ্লেষণের যে উপাদানগুলো দরকার সেগুলো এখান থেকে পায়। দন্তের সাথে খতে খাদ্য উৎপাদন। আর এইখানে হাইড্রা কি কি উপকার পায়? হাইড্রাটা একটা শয়তানের মতো, আমরা মনে রাখবা প্রাণীগুলাই তো শয়তান হয়, গাছগুলো তো নিষ্পাপ মাসুম, তাই তো? ওদের কোনো কাজকর্ম নাই। তাহলে এই যে খতে খাদ্য প্রাপ্তি, কি খাদ্য প্রাপ্তি, তারপরে বর্জ্য নিষ্কাশন করা, এবং তার দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, আর তালিবের সাথে কি? শ্বসন প্রক্রিয়া সে করতে পারে। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, আশা করি বুঝছো। অধ্যায়টা শেষ হইলো। নেক্সট দিনে হাইড্রাটা তো শেষ হইলো, হাইড্রাই ওয়ান কাইন্ড অফ অধ্যায়।
তাহলে নেক্সট দিনে আমরা কোনটা শুরু করব? এটা তো পরীক্ষা নিতে হবে।